সামরিক নীতি পরিবর্তন করে যেভাবে সমরাস্ত্র তৈরি ও ক্রয় বাড়াতে পারি আমরা। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो व्यूअर बहुत ही ज्यादा अमेजिंग और इंफॉर्मेटिव होने वाली है। आज हम आपको बांग्लादेश की एक ऐसी पॉलिसी की वीडियो दिखाने जा रहे हैं जिसमें बांग्लादेश में वेपन बनाने से, मेड करने से लेकर बांग्लादेश में वेपन खरीदने की एक ऐसी पॉलिसी बनाई गई है जो बहुत ही जबरदस्त है व्यूअर। तो ये वीडियो आप लोगों के लिए बहुत ही ज्यादा इंपॉर्टेंट होने वाली है और मैं उम्मीद करता हूँ ये वीडियो आप एंड तक लाजमी वॉच करेंगे। तो अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज हमारे चैनल को जल्दी से सब्सक्राइब कर लीजिएगा, साथ में बेल आइकन को जरूर प्रेस करें। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। সামরিক নীতি পরিবর্তন করে যেভাবে সমরাস্ত্র তৈরি ও ক্রয় বাড়াতে পারি আমরা এ বিষয়ে আলোচনা করব। সমরাস্ত্র তৈরি কিংবা ক্রয়ে আমরা কি এভাবেই পিছিয়ে থাকব, নাকি সময় এসেছে ঘুরে দাঁড়ানোর? দেশের সার্বভৌমত্ব রক্ষায় সমরাস্ত্র তৈরিতে পার্শ্ববর্তী দেশ বিশেষ করে মিয়ানমার অর্থনৈতিক দিক থেকে আমাদের চেয়ে অনেক গরিব, তারপরও সমীহ করে চলতে হচ্ছে। পাকিস্তান, ভারত ও চীনের কথা না হয় বাদ দিলাম, 15-16 বছর আগের সময়ের কথা চিন্তা করে দেখুন। এই মিয়ানমারই বাংলাদেশের ভয়ে প্যান্টে হিসু করে দিত। আজ আমরা তাদেরকে সমীহ করে চলি, যার পেছনে দায়ী সমরাস্ত্র প্রকল্পকে অমূল্যায়ন, সামরিক সেক্টরকে রাজনৈতিক আঁতুড়ঘরে পরিণত করা। পাকিস্তানের কথা যদি চিন্তা করেন তাহলে দেখবেন ভারতের প্রত্যেকটি সমরাস্ত্রের জবাব তারা সমরাস্ত্র দিয়েই দিচ্ছে। যদিও পাকিস্তান অর্থনৈতিকভাবে আমাদের চেয়েও গরিব, কিন্তু তারা সমরাস্ত্র খাতকে এতটাই প্রাধান্য দিয়েছে যে ভারতের বাপেরও সাধ্য নেই পাকিস্তানকে আক্রমণ করার বা খোঁচা দেওয়ার। ভারত পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, সাথে সাথে পাকিস্তানও পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে। কেউ কারো থেকে একটুও কম নয়। আমরা হয়তো আর শুনবো না যে ভারত পাকিস্তান যুদ্ধে জড়াচ্ছে, কারণ পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার ফলে চূড়ান্ত বিজয়ী কেউই হবে না, তাই যুদ্ধও লাগবে না। মাইনকার চিপায় পড়ে আছি আমরা। মিয়ানমারও ভারতের ঠেলায় পড়ে যে কোনো মুহূর্তে সকালে ঘুম থেকে উঠে শুনবো সেন্ট মার্টিন অথবা কক্সবাজার দখল করে নিয়েছে ভারত কিংবা মিয়ানমার। জবাব দেওয়া তো দূরের কথা, আমাদের অবস্থা হবে তখন চাচা আপন প্রাণ বাঁচা। বিশ্বাস করুন আর নাই করুন, এটাই বাস্তব। এই তো কয়েকদিন আগের কথাই ভেবে দেখুন, শেখ হাসিনা সরকারকে এভাবে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে হবে, এটা কারো কল্পনাতেও ছিল না। কিন্তু অবাস্তব ব্যাপারই বাস্তবে পরিণত হলো। এই অঞ্চলে 1947 সালে ভারত ও পাকিস্তান ভাগ হয়। তারপর কয়েক বছর পর 1971 সালে পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়। এবছর 2024 সালে এসে আমরা আবারও স্বাধীনতা পেয়েছি। তাহলে স্পষ্টতই 1947, 1971, 2024 অর্থাৎ এক শতাব্দীরও কম সময়ে কয়েকটি যুদ্ধ হয়ে গেল। আবার হয়তো 10-20 বছর পর, না হয় 40-50 বছর পর যুদ্ধ কিন্তু দুয়ারে করা নাড়ছে। কার সাথে হবে যুদ্ধ, ভারত নাকি মিয়ানমারের সাথে? 1971-এ ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল, কিন্তু ভবিষ্যতেও কি করবে, নাকি আমাদের বিপক্ষে অবস্থান নিবে? ভারত সরকারের সাথে আমাদের সরকারের সম্পর্ক সবসময় এমন থাকবে? শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী ভারতকে যতটুকু আঘাত করতে পেরেছে, বাংলাদেশের নতুন সরকার কিংবা ভবিষ্যৎ সরকার সেটা কি পারবে? যদি না পারে তাহলে বাংলাদেশের কপালে শনি আছে, এটা আপনাকে মানতে হবে এবং পরিত্রাণের পথও খুঁজতে হবে। পথ তো অবশ্যই আছে, জানাবো, সঙ্গে থাকুন। বর্তমান পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে স্পষ্টই ভবিষ্যৎ চোখের সামনে ভেসে উঠেছে। ভারত বাংলাদেশ একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, যা ক্রমান্বয়ে আরো বাড়তে থাকবে মনে হচ্ছে। আসল বিপদটা কিন্তু এখানেই। সম্প্রতি পাকিস্তানেও বাংলাদেশের মতো আন্দোলন চলছে। তারা বাংলাদেশের পতাকা হাতে নিয়ে বাংলাদেশ বাংলাদেশ স্লোগান দিচ্ছে। पाकिस्तान भी उस वक्त आज़ाद हुआ था, बांग्लादेश भी उस वक्त आज़ाद हुआ था। वो हमको प्यार करते हैं, हम उसको करते हैं। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জেল থেকে মুক্ত করতে সংকল্পবদ্ধ হয়েছে। পাকিস্তান সরকারের সামরিক নীতি হলো শত্রু দেশ যতটা শক্তিশালী হোক না কেন তাদের থেকে এগিয়ে থাকতে হবে। পাকিস্তানের সবচেয়ে বড় শত্রু হলো ভারত, তাই পাকিস্তানিরা প্রয়োজনে না খেয়ে থাকবে, দেশে দুর্ভিক্ষ হবে, তারপরেও শত্রু দেশকে বিন্দু মাত্র ছাড় দিতে রাজি না। মিয়ানমারেও ঠিক একই সামরিক নীতি। তারাও নিজেদেরকে বাঁচানোর চাইতে দেশকে আগে বাঁচাতে চায়, যার জন্য অন্যান্য বাজেট না থাকলেও সামরিক কেনাকাটায় পিছিয়ে নেই। কিন্তু বাংলাদেশের সামরিক নীতি হলো আগে নিজেকে বাঁচাই, পরে সুযোগ পেলে দেশ বাঁচাবো। নিজেকে বাঁচাতে বুড়ো হয়ে যাই, দেশ বাঁচানোর খবর নাই। আরাকানের সাথে যুদ্ধে মিয়ানমার এক প্রকার দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে, তারপরও নতুন করে আবারও সমরাস্ত্র কিনেছে। মিয়ানমারের চাইতে আমরা অনেক ধনী, তারপরেও সমরাস্ত্র নেই আমাদের। পেশাদার সামরিক বাহিনী থাকা সত্ত্বেও শুধু সমরাস্ত্রের অভাবে মিয়ানমারকেও সমীহ করে চলতে হয়।
সম্প্রতি কয়েক বছরে মিয়ানমারের মধ্যে যে আগ্রাসী মনোভাব দেখা গিয়েছে, হয়তো বাংলাদেশের সাথেও যুদ্ধ লাগতে পারে। তখন বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে মিত্র দেশের সাহায্যের জন্য। যে দেশ বন্ধুর হাত বাড়িয়ে দিবে, মিয়ানমারকে পরাজিত করতে সাহায্য করবে, বাংলাদেশ যুদ্ধে বিজয়ী হলেও সেই সাহায্যকারী দেশের গোলাম হয়ে থাকতে হবে। 1971 সালে ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল বলেই আজ আমরা গোলাম বনে গেছি। আমরা তো অন্য কোনো রাষ্ট্রের গোলাম নই। যুদ্ধে চাই না আমরা প্রতিবেশী কোনো রাষ্ট্রের সহায়তা। প্রয়োজনে যুদ্ধে হেরে যাব, তবুও কোনো দেশের গোলাম হয়ে থাকতে চাই না। যা করার আগে ভাগেই করতে হবে আমাদেরকে। শত্রু দেশ যাতে আমাদেরকে যুদ্ধে পরাজিত করতে না পারে, সেজন্য পাকিস্তান কিংবা মিয়ানমারের মতো সামরিক নীতি মেনে চলা দরকার আমাদেরকে। ভারত মিয়ানমার উভয় সীমান্তে গত 20 বছর যাবৎ আগ্রাসী হামলায় নীরব থেকেছে বাংলাদেশ। এরই সুযোগে বারবার একই কর্মকাণ্ড চালিয়েছে প্রতিবেশী দুই আগ্রাসী দেশ। সীমান্তে যেসব সামরিক, আধা সামরিক ও সাধারণ মানুষ জীবন দিয়েছে তার 95 ভাগই বাংলাদেশি এবং বাকি 5 ভাগ হলো ভারত ও মিয়ানমারের, অথচ নিজ দেশের নাগরিক। অন্য কথায় বলা যায় ভাই ভাই। এবার আন্দোলনে যেভাবে তাদেরকে গুলি করে মারা হলো, বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তারা সীমান্তে বোবা হয়ে থাকলেও ঢাকার রাজপথ সহ দেশের অন্যান্য প্রান্তে সাধারণ মানুষের উপর যেভাবে গুলি চালিয়েছে তা গত শতাব্দীতে কোথাও ঘটেনি। এতে তারা প্রমাণ করেছে তারা গর্জে উঠলে সীমান্তেও এর থেকে আগ্রাসী পদক্ষেপ নিয়ে শত্রুদেরকে মেরে এক একটা লাশ ফেলানির লাশের মতো কাঁটাতারের মধ্যে ঝুলিয়ে রাখার সামর্থ্য তাদের আছে। এখন প্রশ্ন হলো, কিভাবে বাংলাদেশ সামরিক সক্ষমতায় নিজের পায়ে দাঁড়াতে পারে? উত্তর খুবই সহজ। সামরিক সেক্টরকে দলীয়করণ বা রাজনীতি মুক্ত করতে পারলে সামরিক বাহিনীরা কোনো क्या बात है वीवर, जबरदस्त। बांग्लादेश में अब एक ऐसी पॉलिसी बनाई गई है जिससे बांग्लादेश अब खुद के वेपन को बनाएगा और बहुत ही ज्यादा वीवर हैवी किस्म के वेपन को बाय भी करेगा और बांग्लादेश की जो आर्मी है वो बहुत ही ज्यादा वीवर स्ट्रॉन्ग होगी। ऐसा ही अगर भारत म्यांमार का साथ देता है तो बांग्लादेश के साथ भी काफी सारी स्ट्रॉन्ग किस्म की कंट्री खड़ी हैं, जिनमें पाकिस्तान, चाइना, ये हमेशा बांग्लादेश को सपोर्ट करेंगी और बांग्लादेश को बहुत, तुर्की जैसी कंट्री भी बांग्लादेश के साथ खड़ी हैं और पाकिस्तान में बांग्लादेश के लिए बहुत ही ज्यादा वीवर रिस्पेक्ट है, बहुत ही ज्यादा पाकिस्तान बांग्लादेश से मोहब्बत करता है। तो ये बांग्लादेश और पाकिस्तान दोनों के लिए बहुत ही ज्यादा अच्छी बात है, बहुत ही ज्यादा गुड साइन है। आर्मी में भी इन दोनों को आपस में एक होकर एक्सरसाइज करनी चाहिए, एक दूसरे से फायदा उठाना चाहिए और मिलजुल कर आगे बढ़ना चाहिए। ये दोनों कंट्री अगर साथ होंगी तो ये बहुत ही ज्यादा अच्छा होगा वीवर। ऐसा ही है। तो ये वीवर बांग्लादेश के लिए बहुत बड़ी बात है। अब बांग्लादेश की जो आर्मी है वो बहुत ही ज्यादा स्ट्रॉन्ग होगी और अब मजीद भारत को जवाब दे भी रही है। बॉर्डर पर बांग्लादेश की बीजेपी बहुत ही ज्यादा भरपूर तरीके से बांग्लादेश को जवाब दिया जा रहा है, बांग्लादेश की जानिब से भारत को जवाब दिया जा रहा है। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।